কম্বল চাপা দিয়ে ফের তলপেট ঘাঁটছিস? হাসি হাসি মুখে ভাইয়ের দিকে চোখ পাকালো মটি। কি সব বাজে কথা বলছিস? ফের মিছে কথা। তোর বিছানা আর চাদরে নোংরা দাগ লেগেছে, আমি নিজের চোখে দেখেছি। সে ঘুমের মধ্যে হয়তো হয়ে গেছে। মুখ নামিয়ে বিছানার চাদরের মাঝখানটা দেখতে দেখতে বলল জো। ঘুমোচ্ছিলেন? এ কথা তো আগেও কতবার শুনেছি। তোকে চিনতে আমার বাকি নেই। যখন এইটুকুন ছিলি তখনই তোকে আমার চেনা হয়ে গেছে। ও, চেনা হয়ে গেছে? আমার কত বড় স্পেশালিস্ট দিদিমণি এলেন রে। তুই আমার অল্প কদিনের বড়, তা ভুলে যাস না। তুইও মনে রাখিস আমি 25-এ পা দিয়েছি। ছেলেদের ধাত এই বয়সে জানতে কিছু বাকি থাকে না। যখন এইটুকু পুঁচকে ছিলি তখন আমি তোকে রোজ চান করিয়ে দিতাম। আমার ঠিক মনে আছে। গা মোছানোর ফাঁকে তুই রোজ আমার তল পেটে ওটা নেড়ে চেড়ে দুহাতে কচলে দেখতিস কেমন জিনিস। তোর ওই সময়ের চোখের চাউনি জীবনে ভুলব না। কখনো না, আমি মোটেও ওসব অসভ্যতা করিনি। ও হো, না বুঝে তখন অসভ্যতা করেছিস বলে এখন লজ্জা হচ্ছে তো? লজ্জা কিসের? করেছিস, বেশ করেছিস। বলতে বলতে তলপেট থেকে হাত সরালো চো। এই মটি, আমি তৈরি। ছোটবেলার মতো এখন আমায় একটু চান করিয়ে দিবি? চুপ, শুয়োর। ফাঁক পেলেই নোংরামো করার স্বাদ হয়, তাই না? যত নোংরা ব্যাপার স্যাপার, সব দিন রাত ঘুরপাক খায় তোরই মাথায়। ম্যাগাজিনে তোর লেখা যেসব গল্প বেরোয় তাদের একটাও আমার পড়তে বাকি নেই। প্রেমের গল্প, গোয়েন্দা গল্প, অ্যাডভেঞ্চার গল্প, সব রসালো, পাতায় পাতায় খালি শরীরের কথা। ওসব লেখা তোর না পড়লেও চলবে। ঠিক বলেছিস, আসলে তুই কি লিখছিস দেখতে চেয়েছিলাম, তাই কয়েকটা ম্যাগাজিন ঘাঁটলাম। সব কটায় সেই একই কথা, শরীর। এখন দেখছি ওগুলো না পড়লেই ভালো হতো। আমার একটা লেখা পড়েও তোর গা শিরশির করেনি? শিরশির নয়, গা গোলাচ্ছিল। ভালো ম্যাগাজিনের তো অভাব নেই। স্যাটারডে ইভিনিং পোস্ট, কলিয়াস, লেডিজ হোম জার্নাল। লেখক হবার যখন এতই স্বাদ, তখন এসব জায়গায় লিখলেও পারতিস। চেষ্টা করে দেখেছি, মুশকিল হচ্ছে ওরা যেগুলো ছাপে সেসব গল্প আমার হাত দিয়ে বেরোয় না। তুই যতই গাল দিস, আমার রোজগার কিছু খারাপ হচ্ছে না। ওই সব ম্যাগাজিনে লিখে আমি এক এক সপ্তাহে লেখা পিছু $15 কামাচ্ছি। এটা মোটেও বলার মতো না। নমস্কার বন্ধুরা, বং লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিশ্ব সাহিত্যের মধ্য থেকে প্রাপ্তবয়স্ক অমনিবাস থেকে একটি অনবদ্য গল্প, হ্যারল্ড রবিনসের লেখা দ্য স্টোরি টেলার। আজ আপনারা শুনবেন এই গল্পটির দ্বিতীয় পর্ব। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না। A&S'ের এক একটা বিজ্ঞাপনের কপি লিখে আমি সপ্তাহে $35 কামাই, জানিস? বিজ্ঞাপনের কপি লিখিস? আরে ছো, ওকে আবার লেখালেখি বলে নাকি? তোর রোজগারের আরও ধান্দা আছে। দোকানে সেলস কাউন্টারে যে কাজ করিস সেখান থেকেও তো ভালো রোজগার হয়। এ কথায় পাত্তা না দিয়ে মটি দরজার দিকে যেতে যেতে বলল, ভালো চাস তো এই বেলা নিচে নেমে আয়, তোর মা রেগে আগুন হয়ে আছে। বলতে বলতে মটি হালকা পা ফেলে ফেলে বেরিয়ে গেল ঘর ছেড়ে। মটির পায়ের আওয়াজ সিঁড়ি দিয়ে নেমে নিচের হলঘরের দিকে যাচ্ছে শুনতে পেয়ে বিছানা ছেড়ে উঠে পড়ল জো। হাত পা ছড়িয়ে আর মোড়া ভাঙল, খোলা জানালার সামনে দাঁড়িয়ে শ্বাস নিল বুক ভরে। অক্টোবর মাস হলে কি হবে,
বাতাস এখনো গরম আর স্যাঁতসেঁতে। গ্রীষ্মকাল কবে কেটে গেছে, তবু তার রেশটুকু যেন এখনো যেতে চাইছে না। এগিয়ে এসে জানালার চৌকাঠ ঠেস দিয়ে দাঁড়ালো জো। তাদের বাড়ি আর পাশের বাড়ির মাঝখান দিয়ে চলে গেছে গাড়ি চলার পথ। ঝুঁকে সেদিকে তাকাতে না তাকাতেই দেখল পাশের বাড়ির গায়ের দরজা খুলে বেরিয়ে এলো মটি। এক ঝলক দেখেই বুঝলো কাজে যাচ্ছে। তোর আজ বেরোতে দেরি হলো? হোক গে, আজ বৃহস্পতিবার, খেয়াল নেই? বৃহস্পতিবার দোকান দেরিতে খোলে। ও, আজ অনেক রাত জেগে লেখালেখি করবি নাকি? না, ছুটির পরে বসে থাকবো, কিন্তু দোকানে এসে আমায় নিয়ে যাস। ফেরার রাস্তাটা ভালো নয়, একা বাড়ি ফিরতে বড্ড বৃষ্টি লাগে। আচ্ছা, টেলিফোনে কথা বলবো তোর সঙ্গে, নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে বলে গাড়ি চলার পথ ধরে মটি এগিয়ে গেল বড় রাস্তার দিকে। জো জানালা থেকে ঘরে এলো। মটি মেয়েটা ভালো, তবে এক এক সময় ভূত চাপে ওর ঘাড়ে, আর তখনই জ্বালিয়ে মারে। মটি ছিল জোর খুড়তুতো বোন। মটির বয়স যখন 10, সেই সময় এক দুর্ঘটনায় তার মা বাবা দুজনেই একসঙ্গে মারা যায়। জোর মা বাবা ছাড়া তখন আর কোনো আত্মীয় মটির আশেপাশে ছিল না। জোর মা তো জানতেন, তাই মেয়ের সব দায়িত্ব স্বেচ্ছায় হাসি মুখে নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। ঘরের এক কোণে জানালা ঘেঁষে স্টিভেনের খাট বিছানা মেঝের অনেকটা জায়গা জুড়ে পড়ে আছে। স্টিভেন জোর বড় ভাই, তার চেয়ে 7 বছরের বড়। কলাহামার এক মেডিকেল স্কুলের 3rd ইয়ারে পড়ছে স্টিভেন। বছরে মাত্র 2 হপ্তার ছুটি নিয়ে বাড়িতে আসে। স্টিভেন বরাবরই মেধাবী ছাত্র, দিনরাত পড়ার বইয়ের জগতে কাটায় সে। ছোটবেলা থেকেই স্টিভেনের ডাক্তার হবার ইচ্ছে। ডাক্তার হবে বড় হয়ে। একবার ডাক্তার হতে পারলে স্টিভেনের নাগালি আর পাওয়া যাবে না। মটির অসুখ হলে তাকে ঘরের ভেতর ঢুকিয়ে জামা কাপড় খুলিয়ে পা থেকে মাথা পর্যন্ত পরীক্ষার নামে ঘাঁটতে পারবে। এ কথা ভেবে খুব মজা পায় জো। ছুটিতে স্টিভেন বাড়িতে এলে কথাটা তাকেও বলেছিল পেছনে লাগার মতলবে, কিন্তু বড় ভাইয়ের ধাত চিনতে পারেনি জো। তার ওই কথা শুনে মোটেও হাসেনি তার বড় ভাই, বরং চাউনিতে পুড়িয়ে ছাই করে ফেলবে এমনভাবে চোখ পাকিয়ে তাকিয়েছিল তার দিকে। স্টিভেনকে কখনো হাসতে বা কাউকে নিয়ে ঠাট্টা তামাশা করতে দেখেছে বলে জোর মনে পড়ে না। হয়তো দিনরাত পড়াশোনার মাঝে ডুবে থাকে বলেই ঠাট্টা তামাশা হজম করতে পারে না সে। ড্রেসারের ওপর রাখা প্যাকেট খুলে একটা সিগারেট বের করলো জো। ধরিয়ে জোরে একরাশ ধোঁয়া টানলো বুকের খাঁচায়। ওই ব্র্যান্ডের স্বাদ তেমন ভালো নয়, আসলে তার পছন্দ লাকিজ। এখন বিশ্বযুদ্ধে লাকিজও লড়ছে। কোম্পানি সিগারেটের কাটতি বাড়াতে বিজ্ঞাপনে এই বুলি কপচাচ্ছে, যার ফলে দর হু হু করে বেড়েছে। এখন এক প্যাকেট জোগাড় করতে হলে নগদ $20 গুনে বের করতে হয় পকেট হাতড়ে। তাই অন্য ব্র্যান্ড ধরতে হয়েছে তাকে বাধ্য হয়ে। বাথরোব গায়ে চাপিয়ে ঘর থেকে বেরিয়ে ভেতরের বারান্দা ধরে এগোলো জো। বাথরুমের লাগোয়া তার বাবা মায়ের ঘর পেরিয়ে এসে ঢুকে পড়লো রান্নাঘরে। তার মা পেছন ফিরে কাজ করছে। মুখ না দেখলেও জোর পায়ের আওয়াজ তার কান এড়ালো না। বেসিনের সামনে দাঁড়িয়ে গাজর ফালি করতে করতে ঘাড় না ঘুরিয়ে শুধু বললেন, এখন ব্রেকফাস্ট খাবে? না মা, থ্যাঙ্কস। শুধু 1 কাপ কফি প্লিজ, আর কিছু না। খালি পেটে কফি খেতে নেই, ওতে পেটের খুব ক্ষতি হয়। আমার খিদেই পায়নি। বলতে বলতে রান্নাঘরের টেবিলের ধারে বসে পড়ল জো। রান্নার ছুটকো জিনিস নিয়ে মেতে উঠল ছেলে মানুষই খেলায়। ফলে চাপ লেগে তার সিগারেটের পোড়া টুকরোটা
ফিল্টার থেকে ছিটকে পড়ে গেল। গরম কফি ভর্তি কাপ তার সামনে এনে মা রাখল। সিগারেটের গোড়ার টুকরোটা চোখে পড়তে বলল, তোমার সবচেয়ে ক্ষতি করে এই একটি জিনিস, সিগারেট। বেশি সিগারেট খেলে শরীর বাড়ে না। আমি এমনিতেই 5 ফুট 10 ইঞ্চি হয়ে গেছি মা। মার কথা শুনে হাসি চাপতে পারল না জো। আমি আর বাড়বো মনে হয় না। তোমার চিঠিটা ফেলেছ? কোন চিঠি বলো তো? চিঠিটা পড়েছিল টেবিলের কোণে। মা সেটা এগিয়ে দিল তার দিকে। ওপর থেকে দেখে সরকারি খাম বলেই জোর মনে হলো। মুখখানা খোলা, ভর্তি অফিসের চিঠি। যুদ্ধে যাবার আগে সশস্ত্র বাহিনীর যে বোর্ড নতুন জওয়ান বাছাই করে, সেই দপ্তরের। হাত চালিয়ে খামের ভেতর থেকে কাগজখানা টেনে নিল জো। চিঠির প্রথম লাইনটা শুধু চোখে পড়ল। সেখানে লেখা, শুভেচ্ছা। ধাত্তারি, 7 সকালে যত সব উটকো ঝামেলা। জো মায়ের দিকে তাকালো, দেখলো তার 2 চোখ বেয়ে জল গড়াচ্ছে দর দর করে। নিয়ম মাফিক তাকেও যুদ্ধে যেতে হবে ভেবে এখন থেকেই কান্নাকাটি জুড়েছে। নাও দেখো কাণ্ড, এখনই হাত পা ছেড়ে কান্না জুড়ে দিলে? বলি দুনিয়া কি উল্টেছে? ওয়ানে তোমার স্বাস্থ্য পরীক্ষার জন্য ডেকেছে ওরা। 3 হপ্তার মধ্যে গ্র্যান্ড সেন্ট্রালে গিয়ে হাজিরা দিতে হবে তোমায়। চিঠিতে তাই লিখেছে। লিখলেই হলো? গত 1 বছরের ওপর ওরা আমায় 1A গ্রুপে ফেলে রেখেছে। তার উপর খবরের কাগজে দেখলাম নতুন জওয়ানদের মধ্যে মাত্র 40% জন স্বাস্থ্য পরীক্ষায় উতরোচ্ছে। কাজে কান্নাকাটি করে চোখের জল খরচ করো না মা। স্বাস্থ্য পরীক্ষায় আমি পাশ নাও করতে পারি। তেমন হলে বলবো বরাত চড়ে বেঁচে গেলি। এ ব্যাপারে কিছু একটা আমরা করতে পারি, তাতে আমার নিজের কোনো সন্দেহ নেই। এক স্টাফের সঙ্গে বাবার খুব ভালো দোস্তি আছে, আমি জানি। তাছাড়া চেনা জানা আরও কয়েকজন আছেন যাদের সঙ্গে এ ব্যাপারে বিশ্বাস করে কথা বলা যায়। তা থাকতে পারে, কিন্তু ওদের দিয়ে কাজ হবে বলে মনে হয় না। আচ্ছা, তুই ডেলি নিউজের চাকরিটা ছাড়লি কেন রে? খবরের কাগজে যারা কাজ করে সরকার তাদের লড়াইয়ে পাঠায় না। ওই কাজটা তো ছাড়া উচিত হয়নি। 1000 বার বলেছি মা, আমি নিজে কাজটা ছাড়িনি, ওরাই আমাকে ছাঁটাই করে দিয়েছে। ওই 1A, ওইতেই কপাল পুড়েছে। 1A গ্রুপে ঝুলে আছে এমন কাউকে ওরা চাকরিতে রাখতে চায় না। এসব লোক চাকরি বজায় রাখতে পারবে বলে ওরা বিশ্বাস করে না। কেন? ওই কাগজের অত বড় নামী লেখিকা, সেই যে তোর বান্ধবী, ওই মাগিটা, ইচ্ছে করলে তোর চাকরিটা রাখতে পারতো না? লেখিকা বান্ধবী মানে কিটি? কিটির 12টা বাজিয়েছিল বলেই যে তার চাকরিটা গেছে, এ কথা মাকে কিছুতেই বলতে পারবে না সে। খানিক বাদে কফিতে চুমুক দিয়ে জো বলল, আমার কথা ছেড়ে দাও মা। স্টিভেনকে নিয়ে তোমার ভাবনার এখনো ঢের দেরি। আরো 4টে বছর ও স্বস্তিতে থাকবে। ইজি কাকুর কারখানার চাকরিটা সময় মতো নিলে তুমিও স্বস্তিতে থাকতে পারতে। তখনও যে আমাদের লড়াই বাঁধেনি মা। তার উপর তুমি জানো তো আমি লেখক, ওই সব কাজ আমার পোষায় না। অন্তত সিটি কলেজে ভর্তি হতে পারতিস, তাতে এই যুদ্ধে যাবার ব্যাপারটা আরো পিছিয়ে যেত। হয়তো যেত, কিন্তু আমি যে পরীক্ষাতেই পাশ করিনি। তুই মোটেও সিরিয়াস নোস, ভবিষ্যতের কথা মোটেও ভাবিস না। যত রাজ্যের একরত্তি খুদে মাগিগুলোর পেছনে ছুটে শুধু শুধু সময় নষ্ট করলি। এরপরে বলবে আরো আগে আমার বিয়ে করা উচিত ছিল। ওই খুদে মাগিগুলোর একটা কেউ বিয়ে করলে যদি তোর লড়াইয়ে যাওয়া পিছ হতো, তাহলে আমি আপত্তি করতাম না, বুঝলি? তাতে এমন কি লাভ হতো? এ নিয়ে তোর বাবার সাথে আমার কথা হয়েছে। বাবা কি বলল?
ওর অফিসে গিয়ে তোকে দেখা করতে বলেছে, বললেন কথাবার্তা সব সেখানেই হবে। ঠিক হ্যাঁ। কথা শুনে মনে হচ্ছে গ্র্যান্ড সেন্ট্রালে যাবার আগে 3-4টে রাত আমায় মুরগি বাজারে কাটাতে হবে। তাতে আমার গায়ে যদি উকুন হয় তো আর দেখতে হবে না। স্বাস্থ্য পরীক্ষার মাঝখানেই ওরা আমায় মারতে মারতে বাড়ি পাঠিয়ে দেবে। বাবাকে নিয়ে আমার সামনে ঠাট্টা তামাশা মোটেও করবে না, বলে রাখলাম। ওপরে গিয়ে চটপট জামা কাপড় পাল্টে নাও, আমি ব্রেকফাস্ট তৈরি করছি, পেট ভরে খেয়ে তারপর বেরোবে। এখন দুপুর, ক্ষুধার্ত মানুষের ভিড় উপচে পড়ছে পিটকিন অ্যাভিনিউতে। লাঞ্চে সস্তার খাবারের খোঁজে বেরিয়েছে সবাই। সেই ভিড়ের মধ্যে ধীরে ধীরে পা ফেলে এগোচ্ছে জো। লিটল ওরিয়েন্টাল রেস্তোরাঁর খোলা জানালার বাইরে দাঁড়িয়ে ভেতরে উঁকি দিয়ে দেখল এরই মধ্যে বেশিরভাগ টেবিল দখল হয়ে গেছে। রেস্তোরাঁর ভেতরে সদর দরজার ওপাশে এক পাল খদ্দের লাইন করে দাঁড়িয়ে, চেয়ার খালি হলেই এক একজন এগিয়ে গিয়ে বসে পড়ছে। রাস্তার ওপারে লোউর পিটকিন থিয়েটারে ম্যাটিনি শোয়ের বিজ্ঞাপন টাঙানো হচ্ছে। হাঁটতে হাঁটতে আরও 4টে ব্লক পেরিয়ে এলো জো। দামি খাবারের দোকান এখানে নেই, যেগুলো আছে সব সাদামাটা। ভেতরেও তেমন সাজানো নেই বললেই চলে। এমনকি রোশেনক্রাজের 5 অ্যান্ড টাইমে পিৎজা পর্যন্ত চোখে পড়ে না। অথচ মাত্র 5টা গলি আগে উল হয়ার্থে শোকেশে তার সাজানো আছে থরে থরে। মোড় পেরোলেই তার বাবার বিশাল মুরগির কারবার। দেখলে মুরগির হাট বলে ভুল হয়। জো এবার সেদিকে এগিয়ে গেল। পাশের রাস্তার ঠিক মাঝখানে অনেকটা জায়গা কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে বানানো হয়েছে মুরগির খোঁয়াড়। তার ওপাশে নানা জাতের কয়েক হাজার মুরগি কক কক করতে করতে চড়ে বেড়াচ্ছে। তাদের মধ্যে অনেকগুলোর মৃত্যু আসন্ন আঁচ করে রোঁয়া ফুলিয়ে বসে আছে জড়সড় হয়ে, তাদের চোখে আতঙ্ক। খোঁয়াড়ের মাথায় ঝুলছে পেল্লাই সাইনবোর্ড, তাতে সবুজ জমির ওপর সাদা রঙে বড় বড় হরফে লেখা ফিল ক্রোনোউইজ, অ্যালবার্ট পাভেনি, খাবার মুরগি, পোষার মুরগি, ইহুদি নিয়মে জবাই, রেস্তোরাঁয় যোগান, ইহুদি পুরীতের নজরদারি, পাইকারি, খুচরো। সাইনবোর্ডের হরফগুলো দেখতে দেখতে একটা সিগারেট শেষ করে ফেলল জো, যদিও তার বাবা তার সিগারেট খাওয়া পছন্দ করে না। সিগারেটের পোড়া টুকরোটা ফেলে রাস্তা পেরিয়ে এপারে মুরগির খোঁয়াড়ের অফিসের কাছে এসে দাঁড়ালো জো। দরজার হাতল ঘুরিয়ে দেখল চাবি আটা। ধাত্তেরি! খোঁয়াড়ের সামনে পা ফেলে এগোচ্ছে জো। জানে অর্ধেকের বেশি জায়গায় জবাইয়ের মুরগিগুলো চড়ে বেড়ায়। কোদালের মতো দেখতে মুরগি জবাইয়ের কয়েকটা বড় খাঁড়া সামনে গড়াচ্ছে। জোর বাবার পার্টনারের নাম অ্যালবার্ট পাভনি, সংক্ষেপে শুধু অ্যাল। মোটাসোটা গাঁট্টা গোট্টা চেহারার ইটালিয়ান, ঠোঁটে সবসময় এক ফালি বজ্জাতি হাসি ঝুলছে। জোর বাবা ফিল ক্রোনোউইনেজের যে অনেক বেশি মুরগি বেচে অ্যাল। শুধু কম দরে দেয় বলেই নয়, তার মুরগি জবাইয়ের সঙ্গে কোনো রকম ধর্মের ভড়ংবাজি নেই, তাও একটা কারণ। দাওয়ালার লম্বা চওড়া তাগড়াই চেহারা, মুখ ভর্তি কুচকুচে কালো দাঁড়ি গোঁফ। দেখলে ছোটদের রূপকথার জল্লাদের কথাই মনে পড়ে। আপন মনে সিগারেট টানছে লোকটা। এই যে পুরুত ঠাকুর, আছো কেমন? কেমন আর থাকবো, এই কোনো মতে দিন কাটছে। আমার বাবা কোথায়? কোথায় থাকার কথা? অফিসে তালা বন্ধ। যোশীর খবর কি? বয়স যতই বাড়ুক, যোশী এখনো যুবতীই আছে। এই মুরগির কারবারের ক্যাশ আর হিসেবপত্র একা সামলায় সে। ও লাঞ্চে গেছে। আমার বাবার সঙ্গে গেছে? কেন কে জানে, জোর ধারণা তার বাবা ফাঁক পেলেই যোশীর পেছনে ঘুরঘুর করে, তার সঙ্গে ঘনিষ্ঠ হবার ফিকির খোঁজে। বুক, কোমর, পাছা, যোশী সবই এখনো আঁটো সাঁটো, ফেটে পড়ছে যেন। তার বাবার যেমনটি পছন্দ।
কাকে নিয়ে লাঞ্চে বেরোলো তা দেখা আমার কাজ নয় বাপু। ধ্যাৎ, সুখকর বেটা। আপন মনে গালি দিয়ে সরে এলো জো। তখনই দেখলো তার বাবার পার্টনার অ্যাল কাটা মুরগি সেদ্ধ করার চৌবাচ্চার গা ঘেঁষে দাঁড়িয়ে। কি খবর বাপ, কেমন আছো? আরে অ্যাল কাকু, বাবাকে খুঁজতে এসেছো তো? সোজা লিটল ওরিয়েন্টাল রেস্তোরাঁয় চলে যাও, তোমার বাবা ওখানে লাঞ্চ খাচ্ছে। তুমি এলে ওখানে যাবার কথা আমায় বলতে বলে গেছে। লিটল ওরিয়েন্টাল? কিন্তু জ্যাক কাকু কি বাবাকে ভেতরে ঢুকতে দেবে? কেন ঢুকতে দেবে না কেন? তোমার মা সঙ্গে নেই বলে? তা নয়, পাছে মুরগির চামড়ার উকুন বাবা ওখানে নিয়ে যায় তাই। আরে না, সে ভয় নেই। তোমার বাবা কাজ সেরে গরম জল আর সাবান দিয়ে ভালো করে চান করে ভালো স্যুট পরে বেরিয়েছে। চান না করলেও জ্যাক ওকে আটকাতো না। তোমার বাবা মিস্টার বুখালাটের সঙ্গে লাঞ্চ খাচ্ছে। মিস্টার বুখালটার তার মানে গুরাহ? অ্যাল জবাব না দিয়ে চুপ করে রইল। জবাব দেবার দরকার নেই, জো জানে গুরাও আর লেপকি মৃত্যুদূতের চেয়েও ভয়ানক। এই দুই পাতালপুরীর অসুর নিউ ইয়র্কের পূব দিকের এলাকা সমেত গোটা ব্রাউনশভিল নিজেদের খেয়াল খুশি মতো শাসন করে। তাদের দাপটে পুলিশ তটস্থ, দুর্দান্ত মাফিয়ারা পর্যন্ত তাদের ঘাঁটাতে ভয় পায়। ঠিক আছে অ্যাল কাকু, আমি ওখানেই যাচ্ছি, থ্যাঙ্কস। তোমার 1 এর খবর পেলাম, শুনে আমারও ভালো লাগছে না। যাক, মনে হয় সব ঠিক হয়ে যাবে। যাও। আরেকটা থ্যাঙ্কস অ্যাল কাকু। ফল যাই দাঁড়াক, আমি জানি একদিন সব ঠিক হয়ে যাবে। লম্বায় প্রায় 5 ফুট 7 ইঞ্চি, শুয়োরের মতো ঘাড়ে গর্দানে মিশে একাকার হয়ে গেছে। চওড়া কানার দেওয়া টুপির আড়ালে চোখের ভাষা ঢাকা পড়ছে। এই হলো লুই বুখালটার। দুপাশে দুজন বিশ্বস্ত লোককে নিয়ে অনেকক্ষণ আগেই সে এসে বসেছে গোল টেবিলে। তার মুখোমুখি বসে জোর বাবা ফিল ক্রোনোউইজ, চোখে মুখে কৃপা প্রার্থীর হাবভাব। জো এসে বসলো বাপের পাশে। এটি তোমার ছেলে? হ্যাঁ। তুমি লেখালেখি করো? আগে হ্যাঁ। এ তো দেখছি ভালো ছেলে হে ফিল। দেখতে শুনতেও বেশ ভালো। তা ওকে নিয়ে কি মুশকিলে পড়েছ? ছেলে আমার 1 এতে পড়ে গেছে। ওর মায়ের শুধু পাগল হতে বাকি। খাওয়া ঘুম ভুলে দিনরাত বেচারি শুধু চোখের জল ফেলছে। বলছে কিছুতেই ছেলেকে যুদ্ধে পাঠাবে না। দোহাই, তুমি কিছু একটা করো। 1 এ? তার মানে ফৌজি দপ্তরের ভর্তি অফিস থেকে দৈহিক পরীক্ষার জন্য ডেকে পাঠিয়েছে। তা সেখানে কতদিনের ভেতর হাজিরা দিতে হবে? 3 সপ্তাহের ভেতরে। গ্র্যান্ড সেন্ট্রাল, তাই না? ওদের সামলাতে গেলে খরচাপাতি কিন্তু কিছু বেশি পড়বে ফিল। এখানে কাছাকাছি ফৌজি অফিসের ব্যাপার হলে কম খরচে হতো, কাজটাও সহজে হয়ে যেত। তাহলেও তুমি কাজটা করে দিতে পারবে তো? করাটা অসাধ্য কোনো কাজ নয় ফিল, তবে ওই যে বললাম ওখানে খরচ কিছু বেশি হবে। লুই, আর কোনো পথ কি সত্যি নেই? তোমার এই ছেলে কাজকর্ম কিছু করে? না লুই, কাজকর্ম বলতে শুধু ম্যাগাজিনে লেখালেখি। তা সে কাজটাও বাড়িতে বসেই করে। ওর ঘরে একটা টাইপরাইটার আছে, তাতে কাগজ পড়িয়ে খুটখাট টাইপ করে লেখালেখির যা কিছু কাজকর্ম করেও। যদি ওকে কোনো দোকানের কাজে লাগিয়ে দিই, করবে? কিসের দোকান? ও নিয়ে তোমায় ভাবতে হবে না ফিল। দোকান একেবারে সাফ, খারাপ জিনিস কিছু নেই সেখানে। তোমার ছেলেকে শুধু 2টো কাজ করতে হবে।
দিনে টেলিফোন মেসেজ যত আসবে তাদের জবাব দিতে হবে। এছাড়া মাঝে মাঝে কিছু প্যাক করা মাল পাচার করতে হবে এখানে ওখানে। তোমার ছেলে ওই কাজটা করতে রাজি হলে ওর নামধাম খুব সহজে পাল্টে দেওয়া যায়। কি জো, রাজি? রাজি হব না কেন, কিন্তু ওখানে কাজ করে লেখালেখির সময় পাবো? লেখালেখি করতে যতটা সময় দরকার তার পুরোটাই পাবে। তুমি যেখানে কাজ করবে সেটা নামেই দোকান, কিন্তু কোনো খদ্দের সেখানে ঢোকে না। আমার ছেলেটাকে শেষকালে কোনো ঝামেলায় ফেলবে না তো? তোমার ছেলেকে ঝামেলায় ফেলবো আমি? কথাটা তোমার মনে এলো কি করে ফিল? যে $2000 চাইলে সেটা? ওটা তোমায় দিতেই হবে ফিল। টাকাটা তো আমি নিচ্ছি না, ফৌজি দপ্তরের কেরানিগুলোকে ঘুষ দেবার জন্য খরচ হবে। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল, একদম পাক্কা। ফিলের হাতে হাত মিলিয়েই জোর দিকে তাকালো লুই। বাবার দেওয়া নাম আর পদবি তোমায় বাদ দিতে হবে কিন্তু জো। পছন্দসই কোনো নাম চটপট ভেবে বের করো দেখি। আমি জোসেফ ক্রাউন ছদ্মনামে ম্যাগাজিনে লেখালেখি করি। বাহ, বেশ লাগসই নাম। এটাই হবে ওর নয়া নাম। খেয়াল রেখো, একটা নাম আর ঠিকানা বলছি, লিখে নাও দেখি চটপট। আর এই ঠিকানাতে গেলে ওখানে যে লোক থাকবে তার নাম জ্যামাইকা। টেলিফোন বই থেকে নম্বরটা বের করে নিও, কেমন? ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এখন কোন দিকে যাচ্ছিস জো? একটা ম্যাগাজিনে লেখার ব্যাপারে অ্যাপয়েন্টমেন্ট আছে, সেখানেই যাব। যা তাহলে, রাতে কথা হবে, দেখে শুনে যাস। তোর ভালো হোক। মিস্টার হ্যাজেল অনেকগুলো ম্যাগাজিনের সম্পাদক। টেবিলের ওপর গাদা গাদা পাণ্ডুলিপি আর আর্ট ওয়ার্কের আড়ালে তিনি ঢাকা পড়েছেন। জোকে ঢুকতে দেখে মুখ তুলে বললেন, আরে এসো জো, এতক্ষণ তো তোমার কথাই ভাবছিলাম। মিস্টার হ্যাজেল, খবর ভালো তো? আমার একটা চেক তৈরি আছে তো? এখনো হয়ে ওঠেনি, তবে 2-1 দিনের মধ্যে তৈরি হয়ে যাবে। স্পাইসি অ্যাডভেঞ্চারে তোমার লেখা গল্পটা আমাদের খুব ভালো লেগেছে, সেই ব্যাপারে তোমার সঙ্গে কিছু কথা বলার ছিল। আমার কাছে এ তো রীতিমতো সুসংবাদ। বড় কর্তার সঙ্গে কথা বলছিলুম, গল্পটা ওরও মনে ধরেছে। তবে উনি এও বললেন যে ওই গল্পের পক্ষে 2500 শব্দ অনেক বেশি হয়ে যাবে। সঙ্গে কোনো ইলাস্ট্রেশন না থাকলে ওটা একাই 10 পাতা খেয়ে নেবে, কিন্তু অত জায়গা তো হাতে নেই। আমরা এক একটা গল্পের জন্য বড় জোর 5 পাতা জায়গা দিতে পারি, তার বেশি হলে চলবে না। তাহলে এখন কি করতে হবে? বড় কর্তা ওটাকে ধারাবাহিকভাবে ছাপাতে চাইছেন, হয়তো গোটা 20 অধ্যায় হবে, প্রত্যেক সংস্থায় একটা করে বেরোবে। শব্দ পিছু 1 পেনি হিসেবে ধরলে 500 শব্দ নিয়ে এক একটা অধ্যায়। তাতে আমার পাওনা দাঁড়ায় গল্প পিছু $5। তাহলে আমার মজুরি আরো বাড়ানো দরকার। দাঁড়াও, একটা বুদ্ধি এসেছে। তোমার গল্পের ওই হানি সোনা চরিত্রটা বড় কর্তার খুব মনে ধরেছে। হানি সোনা নামে প্রত্যেক মাসে একটা ফিচার লেখানোর কথা আমি ওর কাছে পারবো। ওটা প্রত্যেক সংখ্যায় হানি সোনাকে নিয়ে আলাদা এক একটা অ্যাডভেঞ্চার হবে। তাহলে উনি তোমায় শব্দ পিছু 2 সেন্ট দেবেন, ফিচার পিছু 750 শব্দ, তাতে তুমি প্রতি মাসে $15 পাবে। তাছাড়া আমাদের জন্য অন্যান্য গল্পও লিখতে পারবে। আপনার কি মনে হয় উনি রাজি হবেন? আমি এখনই যাচ্ছি, গিয়ে দেখি ওনাকে রাজি করতে পারি কিনা। তার আগে তুমি বলো তো, তুমি রাজি কিনা? আমি রাজি, আমি 5 মিনিটের মধ্যেই আসছি। বসো। জো বারান্দায় গিয়ে একটা চেয়ার টেনে নিয়ে বসে সিগারেট বের করে দেখলো
বারান্দার শেষ মাথায় একটা ঢাকা কামরার দরজা ঠেলে ভেতরে ঢুকলেন মিস্টার হ্যাজল। বাড়ির এই তলার ওই একটি ছাড়া চারদিক ঢাকা কামরা আর নেই। মিস্টার হ্যাজলের বড় কর্তা বসেন ওখানে। সিগারেট ধরিয়ে অনেকটা ধোঁয়া ছাড়তেই তার নজর গিয়ে পড়ল বসা একটি কম বয়সী মেয়ের দিকে। এক মনে টাইপ করে যাচ্ছে সে। জো এক দৃষ্টে তাকে দেখছে, টের পেয়ে মেয়েটির অস্বস্তি হলো। আঙুল নামিয়ে মুখ তুলে জানতে চাইল, আপনি জো ক্রাউন? হ্যাঁ, আপনার পাঠানো বেশিরভাগ লেখাই আমি পড়ে ফেলেছি। খুব ভালো হাত আপনার। মিস্টার হ্যাজেল বলছিলেন, এখানকার লেখকদের মধ্যে আপনি সেরা। ধন্যবাদ। এসব কথা শুনলে এত ভালো লাগে যা ভাষায় বলে বোঝানো যায় না। আমি বলবো এদের কাগজের পক্ষে আপনি বেশ ভালো লিখছেন। ভালো নামি ম্যাগাজিনগুলোতে লেখেন না কেন? চেনাশুনো নেই তাই। চেনাশুনো থাকতে হয়, নয়তো ওরা আপনার লেখা পড়া দূরে থাক ছুঁয়েও দেখবে না। তাহলে কোনো এজেন্টকে ধরে লেখা পাঠান। সেখানেও চেনাশোনা লাগে। নতুন লেখকদের লেখা পড়ার মতো সময় এজেন্টদের হাতে নেই। আমার চেনা একজন এজেন্ট আছে, তার নাম ঠিকানা দেব আপনাকে। কিন্তু দেখবেন মিস্টার হ্যাজল যেন এসব জানতে না পারেন। কথা দিলাম জানতে পারবে না। ঘাড় ঘুরিয়ে মেয়েটি দেখল বড় কর্তার কামরা থেকে মিস্টার হ্যাজল বেরোননি। সে এই ফাঁকে এক টুকরো কাগজে একটা নাম টাইপ করে জোর দিকে বাড়িয়ে ধরে বলল, নিন, টাকলু বেরোবার আগে ছটপট পকেটে চালান করে দিন। আপনার নামটা কিন্তু এখনো জানা হলো না। ওই কাগজের পেছনে আমার নাম আর টেলিফোন নাম্বার আছে, কিন্তু রবিবার আমার ছুটি, তাই শুধু ওই দিন আমায় বাড়িতে পাবেন। আচ্ছা, ঠিক আছে, রবিবার টেলিফোন করব আপনাকে। অসংখ্য ধন্যবাদ। হাসতে হাসতে বেরিয়ে এলেন মিস্টার হ্যাজেল। জানতাম উনি এক কথায় রাজি হয়ে যাবেন। আগে ভাগেই অত নিশ্চিন্ত হলেন কি করে? তোমার গল্পের শেষ দৃশ্যটা মনে আছে, যেখানে আরবি শেষটা ওর তলোয়ার দিয়ে হনি সোনার ব্রা ছিঁড়ে দিল আর ভেতর থেকে হনির পুরুষ্ট বুক বেরিয়ে পড়ল? মনে পড়ে? মনে পড়ছে। মিস্টার কার্টন বলছিলেন একসময় পিয়েরো লুইয়ের লেখা আফ্রিদিতি পড়ে ওর গা সাংঘাতিক গরম হয়ে উঠেছিল। তারপর এত লেখা পড়েছেন, কিন্তু ঠিক তেমনটি আর হয়নি। অনেক দিন পরে তোমার লেখায় ওই বর্ণনা পড়ে ওর শরীর নাকি তেমনিতেই পুড়ে উঠেছিল। কথাটা আরো আগে বলতে কি হয়েছিল? তাহলে আমার লেখার জন্য শব্দ পিছু 3 সেন্ট আপনার ওর কাছে চাওয়া উচিত ছিল। ধৈর্য ধরো জো, ওকে একটু সময় দাও। এবার তাহলে তুমি কাজে লেগে যাও। আগে 2500 শব্দের গল্পগুলোকে কেটে ছেটে 750 আনতে হবে। এই তো সেই রাস্তা। পকেট থেকে টাইপ করা কাগজের চিলতেটুকু বের করে ঠিকানাটা মুখস্থ করে নিল জো। ক্যানাল স্ট্রিট ধরে হাঁটছে জো। বেলা পড়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে অফিস ফেরতা মানুষের ভিড়, আর বাড়ছে গাড়ি ঘোড়ার চাপ। সেই কখন বাড়ি থেকে বেরোবার মুখে মা জোর করে ভরপেট ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছিলেন। সে খাওয়া পেটের কোন খানাখন্দে ঢুকে হজম হয়ে গেছে। তারপর সারাদিনে পেটে আর কিছু পড়েনি। এতক্ষণে খিদে আর তেষ্টা দুই জাগিয়ে উঠছে থেকে থেকে। জো একটা দোকানে খাবার অর্ডার দিল। সে ফোন করলো লুটেশিয়াকে। ওপাশ থেকে ফোনের রিংয়ের আওয়াজ শোনা যাচ্ছে। ফোন ধরলো লুটেশিয়া। লুটেশিয়া, আমি জো। আরে জো, খবর কি তোমার? আছো কেমন? কিটি বাড়িতে? হ্যাঁ, এখনো ঘুমোচ্ছে। বেলা গড়িয়ে সন্ধে হতে চলল, এখনো খোঁয়ারি ভাঙলো না। কত নেশা করেছে। ওর মনটাই হাওয়া হয়ে গেছে। যাই বলো না কেন, এখন ওর মাথা কাজ করবে না। তোমার কথা শুনে খালি ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকবে। দূর,
গুখাকি। চাপা গলায় আপন মনে খেকিয়ে উঠেই নিজেকে সামলে নিল জো। যে কাজটা ওর করে দিয়েছি তার বাবদ পুরো 5 ওর আমায় দেবার কথা। টাকাটা আজ তৈরি থাকবে বলেছিল কিটি। বলে থাকলে হয়তো মালটা ওর কাছে আছে, কিন্তু তার আগে তোমার এখানে আসতে হবে, ওর খোঁয়ারি ভাঙাতে হবে। টাকাটা এই মুহূর্তে আমার খুব দরকার, সেজন্যই ফোন করছি। সঙ্গে গাড়ি ভাড়া যা ছিল জলখাবার খেয়ে তোমায় ফোন করতে সব বেরিয়ে গেল। একটু কষ্ট করে চলে এসোই না বাপু, কপালে থাকলে ঠিক পেয়ে যাবে, আর কিটিরও খোঁয়ারি ভাঙবে। ঠিক আছে, আমি আধ ঘন্টার ভেতর যাচ্ছি। সিঁড়ি বেয়ে ওপরে উঠে দোরগড়ায় লুটেশিয়াকে দেখল জো। পেছনে হলঘরের ঠিকরে আসা জোরালো আলোয় লুটেশিয়ার শিফনের ড্রেসিং গাউনের ভেতরের উদম শরীরের আভাস স্পষ্ট চোখে পড়ছে। কিটির ঘুম এখনো ভাঙেনি। জোকে ভেতরে ঢুকতে বলল লুটেশিয়া। জো কিছু না বলে ঘুরে দাঁড়াতে হলঘরের দরজা ভেজিয়ে পাল্লায় ঠেস দিয়ে দাঁড়ালো লুটেশিয়া। তার হাতে ধরা লাল ওয়াইন ভর্তি গ্লাসটা তখনই দেখতে পেল জো। লুটেশিয়ার এক রাশ থোকা থোকা চুল ঘাড়ের উপর ঝাপটাচ্ছে। নীল চোখের বড় বড় তারা দুটো অস্পষ্ট রহস্যময় ঠেকছে। ফিল্মের স্লো মোশনের ঠঙে আলতো করে পা ফেলছে লুটেশিয়া। অ্যাপার্টমেন্টের ভেতরে পোড়া ম্যারিজুয়ানার কড়া গন্ধ ভাসছে। তুই নিজেও তো ভালোই দম মেরেছিস দেখছি। বাড়লেও আমার দশা ওর মতো হয়নি। ভদকা আর চা কখনো মেশে না, তা তো জানিস। অ্যাপার্টমেন্টের ভেতরে কম্বাইন্ড লিভিং অ্যান্ড ডাইনিং রুমে লুটেশিয়া নিয়ে এলো জোকে। সামনে বিশাল কোচ, তার উপর আচমকা হাত পা ছড়িয়ে আলু থালু হয়ে শুয়ে পড়ল লুটেশিয়া। পা জোড়া তুলতেই পরনের ড্রেসিং গাউন পা থেকে সরে কোমর পর্যন্ত উঠে এলো। জো আর চোখে দেখলো ওইখানে একটা পাতলা বেল্ট দিয়ে গাউনখানা কোমরে এঁটেছে সে। এই শোন, টাকা এদিকে। ককটেল টেবিলে এক বোতল ওয়াইন আর কয়েকটা গ্লাস রাখা আছে, ওগুলো চটপট নিয়ে এসে বস না আমার পাশে। তুই যত খুশি গেল, কিন্তু আমায় বাদ দে। তখনই বললাম গাড়ি ভাড়া নেই, তাই ক্যানেল স্ট্রিট থেকে এতদূর হেঁটে এসেছি। গরমের মধ্যে পায়ে হেঁটে এতদূর আসতে গিয়ে ভাপে সেদ্ধ হয়ে গেছি। আমার এখন দরকার শুধু একটা কোল্ড ড্রিঙ্কস, আর কিছু না। আমাদের আইস বক্সে কানাডা ড্রাই আর কোকো কোলা দুটোই আছে। ওটা কোথায় থাকে তুই তো জানিস, আর একটু কষ্ট করে দুপা গিয়ে নিয়ে আয় না প্লিজ। অ্যাপার্টমেন্টের রান্নাঘর জোর চেনা, সেখান থেকে বরফ দেওয়া এক গ্লাস জিঞ্জার নিয়ে এলো। নিয়ে এসে সে দেখলো লুটেশিয়া সিগারেট ধরাচ্ছে। ককটেল ক্যাবিনেটের ওপর ঝুঁকে পড়েছে লুটেশিয়া। ঝাঁকড়া চুলগুলো উল্টে পড়ে তার মুখ ঢেকে ফেলেছে। সেই সঙ্গে চাপ পড়ায় গাউনের ওপরের টিপ বোতামগুলো খুলে গিয়ে পুরুষ্টু স্তন জোড়া উঁকি দিচ্ছে ভেতর থেকে। এবার ঝাঁকুনি দিয়ে চুলগুলো পেছনে ফেলে সোজা হয়ে দাঁড়ালো লুটেশিয়া। সিগারেট বাড়িয়ে দিয়ে বলল, কি রে, একটা চলবে নাকি? এখন নয়, পরে। ইজি চেয়ারে মুখোমুখি গা এলিয়ে বসেছে জো। গ্লাসে আলতো চুমুক দিয়ে জবাব দিল। পরপর দুবার টান মেরে সিগারেটটা অ্যাশট্রে কানায় রাখলো লুটেশিয়া। গ্লাসে ওয়াইন ঢেলে ছোট্ট চুমুক দিয়ে বলল, কিছু ভালো লাগছে না রে, সব কেমন একঘেয়ে ঠেকছে। সবকিছুই তো একদিন একঘেয়ে ঠেকে, নতুন বলতে আছেটা কি? এই জো, আমি কিন্তু গরম হয়ে উঠছি। ও তোর ব্যাপার, নিজেকে সামলানো তোর দায়িত্ব। আজ গোটা বিকেলটা আমার কি বৃষ্টি কেটেছে আর কি বলবো। বাথরুমে দরজা বন্ধ করে একা একা আঙুল চালানোর খেলা, দেখ যাচ্ছে তাই। হস্তমৈথুনের খেলাটা যে একাই খেলতে হয় রে, কিন্তু এমনটা তো না হলেও চলে। কড়া নেশার ঘোরে স্থান কাল পাত্র জ্ঞান পুরোপুরি হারিয়ে ফেলল লুটেশিয়া।
চোখে উত্তেজিত করতে হাঁটু ফাঁক করে ডান হাতের তর্জনী দিয়ে মধ্যমা উল্টে ইংরেজি ভি অক্ষরটা উল্টো করে দেখালো আর ইঙ্গিত করলো গোপনাঙ্গের দিকে। কিরে, তোর হলোটা কি? এবার তাহলে তোর নিজেরও গা গরম হচ্ছে বল? হতেই পারে। সহজ গলায় কথাটা বলেই জো টের পেল লুটেশিয়া ঠিক ধরেছে। তার তলপেটের নিচের দিকটা এরই মাঝে উত্তেজিত হয়ে কাঁপতে শুরু করেছে। আমি সাধু সন্ন্যাসী নই, তার উপর এখনো জলজান্ত বেঁচে। মনকে অন্যদিকে ঘুরিয়ে দিতে যত দূর সম্ভব স্বাভাবিক গলায় জো বলল, কবরের নিচে যাবার আগে পর্যন্ত আমার শরীর গরম হতে চাইলে কেউ তাকে রুখতে পারবে না। ফালতু জ্ঞান না দিয়ে এদিকে দেখ, এটা কামড়ে খেয়ে ফেলবি? খেতে আপত্তি নেই, কিন্তু ওতে আমার কি ছাই হবে তো শুনি? দেখি না, কাছে আয়, কামড় দিয়েই দেখ। যেটুকু গরম জমেছে সব ঠান্ডা বেড়ে যাবে। ওই কাজটা তোর চেয়ে আমি আরো ভালোভাবে করতে পারবো। পরবর্তী পর্ব নিয়ে খুব শিগগির হাজির হব। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।